সবাইকে এই চ্যানেলে স্বাগত। পঞ্চায়েত বা পৌরসভা ভোটের সময় আমরা বিভিন্ন সময় শুনতে পাই যে এবারে হয়তো এই পৌরসভার আন্ডারে এই ওয়ার্ডে শুধুমাত্র একজন শিডিউলড কাস্ট ব্যক্তি ভোটে দাঁড়াতে পারবে, বা কোনো একটা পঞ্চায়েতের কোনো একটা গ্রামের ভিতর একটা পার্টে শুধুমাত্র শিডিউলড কাস্ট মহিলাই ভোটে দাঁড়াতে পারবে। এইগুলো হলো পঞ্চায়েত ও পৌরসভা ভোটে যে এসসি এসটি ও ওমেন রিজার্ভেশন থাকে তারই বাস্তবায়ন। এবার এই পঞ্চায়েত বা পৌরসভার ভোটে রিজার্ভেশনের কি ব্যাপার থাকে, কত পার্সেন্ট রিজার্ভেশন থাকে, কিভাবে এই রিজার্ভেশন গুলো হয়, এই সমস্ত ব্যাপার নিয়ে যে সাংবিধানিক প্রভিশন রয়েছে সেগুলো নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমেই পঞ্চায়েত ভোটের রিজার্ভেশনের ব্যাপারটা বলি, তারপর পৌরসভার ব্যাপারে আসবো। সংবিধান অনুযায়ী বলা আছে যে জনসংখ্যার ভিত্তিতে যত পার্সেন্ট এসসি এসটি পপুলেশন থাকবে সেই হিসাবে পঞ্চায়েত বা পৌরসভা ভোটে তত পার্সেন্ট সিট রিজার্ভ থাকবে। মানে ধরলাম যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হলো 10 কোটি, এই 10 কোটি জনসংখ্যার ভিতর শিডিউলড কাস্ট লোক রয়েছে 2 কোটি আর শিডিউলড ট্রাইব লোক রয়েছে 50 লাখ। তাহলে শিডিউলড কাস্ট লোক রয়েছে 2 কোটি আর শিডিউলড ট্রাইব রয়েছে 50 লাখ। তাহলে 10 কোটির ভিতর এই 2 কোটি মানে হলো 20% আর 50 লাখ মানে হলো 5%। তাহলে কি হলো, পশ্চিমবঙ্গে শিডিউলড কাস্ট লোকের সংখ্যা হলো 20% আর শিডিউলড ট্রাইব লোকের সংখ্যা হলো 5%। এবার যদি আবারও ধরি যে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হলো 4000, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত 4000, তাহলে 4000 যদি গ্রাম পঞ্চায়েত থাকে তাহলে 4000 জন পঞ্চায়েতের প্রধান থাকবে। তাহলে পশ্চিমবঙ্গে টোটাল 4000 জন পঞ্চায়েত প্রধান, এর ভিতর 20% প্রধান হবে শিডিউলড কাস্ট ক্যাটাগরি আর 5% প্রধান হবে শিডিউলড ট্রাইব ক্যাটাগরি। তাহলে 4000 এর 20% মানে হলো 800 আর 4000 এর 5% মানে হলো 200। তাহলে পশ্চিমবঙ্গে এই 4000 জন প্রধানের ভিতর 800 জন প্রধান এরকম থাকবে, মানে বিভিন্ন জায়গায় 800 জন প্রধান এরকম থাকবে যারা শিডিউলড কাস্ট ক্যাটাগরি আর 200 জন প্রধান এরকম থাকবে যারা শিডিউলড ট্রাইব ক্যাটাগরি। এবার এই বিষয়টা হয়তো খুব একটা ক্লিয়ার হলো না, তার জন্য এখানে একটা টেবিল ড্র করেছি, এই টেবিলে বোঝাই। পুরো পশ্চিমবঙ্গের ভেতর যতগুলো পঞ্চায়েত আছে তার ভেতর যে কোনো একটা পঞ্চায়েত আমি ধরে নিলাম। এবার এই একটা পঞ্চায়েত বা একটা পঞ্চায়েত এলাকা কিছু গ্রাম নিয়ে গঠিত হয়। ধরলাম আমাদের যে পঞ্চায়েত এরিয়াটা নিলাম সেটা 5টা গ্রাম নিয়ে গঠিত। এবার 5টা গ্রাম কিভাবে গঠিত সেটা পরে আসছি। ধরলাম 5টা গ্রাম নিয়ে গঠিত। এবার এই যে 5টা গ্রাম, তার প্রত্যেকটা গ্রাম আবার কিছু পার্ট নিয়ে গঠিত, মানে প্রত্যেকটা গ্রামকে কিছু পার্টে ভাগ করা। তো তার ভিতরে ধরলাম একটা গ্রাম রয়েছে যেটা 8টা পার্টে বিভক্ত। মানে কি, একটা গ্রাম পঞ্চায়েতের ভেতর একটা গ্রাম নিলাম, যে গ্রামটা নিলাম সেই গ্রামটা আবার 8টা পার্টে বিভক্ত। এখানে সেই 8টা পার্টের নাম লিখেছি। এই যে প্রথম একটা ভিলেজ নিয়েছি, প্রথম একটা গ্রাম নিয়েছি, সেটা 8টা পার্টে বিভক্ত। এবার এই 8টা পার্টের জনসংখ্যা কত সেটা লিখেছি। পার্ট 1 এর জনসংখ্যা হলো 2000, মানে একটা এরিয়াতে ধরলাম পার্ট 44, তাহলে 44 নম্বর পার্টে জনসংখ্যা হচ্ছে 2000। পার্ট 2 বা এই পার্ট 2 এর জায়গায় হতে পারে পার্ট 50, মানে 50 নম্বর পার্ট, 50 নম্বর পার্টে জনসংখ্যা 2500। তো এইভাবে আমরা পার্ট গুলো লিখেছি। তাহলে প্রথম পার্টের জনসংখ্যা 2000, 2 নম্বর পার্টে 2500, 3 নম্বর পার্টে 1500, 4 নম্বর পার্টে 1200, 5 নম্বরে 8000, 6 নম্বরে 2000, 7 নম্বরে 2200 আর 8 নম্বর পার্টে 1000 জন এতজন লোক বসবাস করে। এবার এদের ভিতর আবার কিছু এসসি ক্যাটাগরি থাকবে, কিছু থাকবে শিডিউলড ট্রাইব ক্যাটাগরি আর বাকিরা থাকবে জেনারেল বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস, মানে ওবিসি। তো আদার ব্যাকওয়ার্ড ক্লাস আর জেনারেল তাতে গেলাম না, এই শিডিউলড কাস্ট আর শিডিউলড ট্রাইব বাদ দিলে যারা থাকবে তারা মিলে হচ্ছে জেনারেল আর আদার ব্যাকওয়ার্ড ক্লাস। তো আমরা শুধু শিডিউলড কাস্ট আর শিডিউলড ট্রাইবটা দেখি। পার্ট 1 মানে একটা এরিয়া, পুরো গ্রামের ভেতর যে 8টা এরিয়া রয়েছে, এই 8টা এরিয়ার ভেতর একটা এরিয়াতে 2000 লোক বসবাস করে। এই 2000 লোকের ভেতর 800 জন লোক শিডিউলড কাস্ট আর 200 জন লোক শিডিউলড ট্রাইব ধরে নিলাম। তাহলে 2000 এর ভেতর 800 জন শিডিউলড কাস্ট আর 200 জন হচ্ছে শিডিউলড ট্রাইব। তাহলে এই পার্টের ভেতর শিডিউলড কাস্টের পার্সেন্টেজ কত, 40%, শিডিউলড ট্রাইব হচ্ছে 10%। ঠিক একইভাবে বাকিগুলো করেছি। 2 নম্বর পার্টে জনসংখ্যা 2500, এর ভেতর 500 জন হচ্ছে শিডিউলড কাস্ট আর 200 জন হচ্ছে শিডিউলড ট্রাইব। তার মানে শিডিউলড কাস্টের পার্সেন্টেজ হচ্ছে 20% আর শিডিউলড ট্রাইব 8%। একইভাবে 3 নম্বর পার্ট মানে 3 নম্বর এরিয়াতে টোটাল জনসংখ্যা 1500, তার ভেতর শিডিউলড কাস্ট 200 জন আর শিডিউলড ট্রাইব 50 জন। সেক্ষেত্রে এই 3 নম্বর পার্টে পার্সেন্টেজ কত, শিডিউলড কাস্টের পার্সেন্টেজ 13% আর শিডিউলড ট্রাইব 3%।
এইভাবে বাকিগুলো করা আছে। 4 নম্বর পার্টে 1200 জন লোক রয়েছে, তার ভিতরে শিডিউল কাস্ট 250 জন, মানে 21% শিডিউল কাস্ট। আর 0 হচ্ছে শিডিউল ট্রাইব, মানে এই 1200 লোকের ভিতর কেউ শিডিউল ট্রাইব নেই। তার মানে এই 4 নম্বর পার্টে শিডিউল ট্রাইবের পার্সেন্টেজ কত? 0%। শিডিউল ট্রাইব কেউ নেই। 5 নম্বর পার্টে দেখি, 5 নম্বর পার্টে লোক সংখ্যা হচ্ছে 1800, এর ভেতর শিডিউল কাস্ট রয়েছে 1000 জন, মানে শিডিউল কাস্ট অনেক বেশি, তাহলে 55% শিডিউল কাস্ট। আর 180 জন রয়েছে শিডিউল ট্রাইব, তাহলে 180 জন মানে কি 10% রয়েছে শিডিউল ট্রাইব। 6 নম্বর পার্টে 2000 জন লোক, 0 জন শিডিউল কাস্ট, 0 জন শিডিউল ট্রাইব, মানে এই 6 নম্বর পার্ট বা 6 নম্বর এরিয়াতে যারা রয়েছে তাদের ভেতর কেউ শিডিউল কাস্ট নেই, কেউ শিডিউল ট্রাইব নেই, তাহলে দুটোই কি 0%। 7 নম্বর পার্টে 2200 জন আছে, তার ভেতর 300 জন শিডিউল কাস্ট, 0 হচ্ছে শিডিউল ট্রাইব। তার মানে এইভাবে হলো। তাহলে এই হচ্ছে এই একটা গ্রামের জন্য এতজন লোক সংখ্যা আর এতজন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রয়েছে। এবার এইগুলোকে যদি আমি যোগ করে নিই, তাহলে 1 2 3 4 5 6 7 8 করে 8টা গ্রামের টোটাল জনসংখ্যা হলো 14200। এই যে এইগুলোকে যোগ করলে আসবে হচ্ছে 14200। তাহলে এই গ্রাম, তাহলে ওই 8টা পার্ট নিয়ে যে গ্রামটা তৈরি হচ্ছে, ওই গ্রামের টোটাল জনসংখ্যা হলো 14200। এবার তার ভিতর তাহলে যদি আমি এই শিডিউল কাস্ট গুলো যোগ করি তাহলে কত হবে? শিডিউল কাস্ট আমি যোগ করে দেখেছি 3250 জন, তাহলে 14200 জনের ভেতর ওই গ্রামের 14200 জনের ভেতর শিডিউল কাস্ট লোক রয়েছে কত? 3250 জন। এবার সেটা কত পার্সেন্ট? 23%। তাহলে এই গ্রামে শিডিউল কাস্টের পার্সেন্টেজ কত? 23%। আর শিডিউল ট্রাইব রয়েছে 680 জন, তাহলে শিডিউল ট্রাইবের পার্সেন্টেজ কত? 5%। শিডিউল ট্রাইব 5%। তাহলে এইটুকু আশা করি বোঝা গেল যে এই একটা গ্রামের ভেতর সমস্ত পার্ট নিয়ে টোটাল জনসংখ্যা 14200, এর ভেতর শিডিউল কাস্ট রয়েছে 3250 জন আর শিডিউল ট্রাইব হচ্ছে 680 জন। এবার সেই হিসাবে পার্সেন্টেজে রয়েছে শিডিউল কাস্ট 23% আর শিডিউল ট্রাইব 5%। এবার এটা যখন একটা গ্রামের হলো, ঠিক একইভাবে দ্বিতীয় গ্রামেরও রয়েছে। দ্বিতীয় গ্রামের আমি আর এইভাবে পার্ট ওয়াইজ ভাগ না করে আমি টোটাল এই জনসংখ্যাটা ধরে নিলাম। তাহলে 2 নম্বর গ্রাম, তাহলে ওই যে গ্রামটা ধরেছিলাম তার পাশের যে গ্রাম 2 নম্বর গ্রাম, সেই গ্রামে ধরলাম টোটাল লোক সংখ্যা বা টোটাল পপুলেশন হলো 15000। এখানে যেমন 14200 ছিল, এই গ্রামের জনসংখ্যা হচ্ছে 15000। তার ভেতর ধরলাম শিডিউল কাস্ট আছে 4000 আর শিডিউল ট্রাইব রয়েছে 800 জন। তাহলে সেখান থেকে তাহলে 4000 জনের জন্য পার্সেন্টেজ কত? 27%। আর শিডিউল ট্রাইবের পার্সেন্টেজ হলো 5%। এটা হলো। ঠিক একইভাবে 3 নম্বর গ্রাম, তাহলে 3 নম্বর গ্রামের টোটাল লোক সংখ্যা ধরেছি 12000, তার ভেতর 2000 হচ্ছে শিডিউল কাস্ট আর 100 হচ্ছে শিডিউল ট্রাইব। তার মানে শিডিউল কাস্টের পার্সেন্টেজ কত? 17% আর শিডিউল ট্রাইব 1%। এবার এখানে যদি দেখি যে এখানে লিখেছি 9, এখানে 6, এগুলোর মানে কি? এই যে এখানে লিখেছি 8, 8 মানে কি? 8টা পার্ট, তার মানে 8 জন মেম্বার থাকবে। 8টা পার্টে 8 জন মেম্বার থাকবে। তাহলে একটা গ্রামের ভেতর যতগুলো পার্ট হয় ততজন মেম্বার বা ওই পাড়ার বা ওই পার্টের প্রতিনিধি হয়। তো এই গ্রামের ভেতর 8টা পার্ট মানে 8 জন প্রতিনিধি। ঠিক একইভাবে এই গ্রামে রয়েছে 9টা পার্ট, এই গ্রামে 9টা পার্ট, ওই জন্য 9 লিখেছি, মানে 9 জন প্রতিনিধি থাকবে, মানে 9 জন এই গ্রাম থেকে টোটাল মেম্বার হবে পঞ্চায়েতের। এই গ্রাম থেকে কজন? 6 জন হবে, মানে কি এই গ্রামে, মানে এই গ্রামটা 6টা পার্টে বিভক্ত, এই গ্রাম থেকে 6 জন মেম্বার ওই পঞ্চায়েতের সদস্য হবে। ঠিক একইভাবে 4 নম্বর গ্রামটা 5টা পার্টে বিভক্ত, ওই জন্য 5 লিখেছি। এতে টোটাল জনসংখ্যা হচ্ছে 10,000, তার ভেতর 2000 হচ্ছে শিডিউল কাস্ট, তাহলে 20% শিডিউল কাস্ট। আর এই গ্রামের ভেতর এই যে 5টা পার্ট, এই পার্টের ভেতর কোনো পার্টে শিডিউল ট্রাইব নেই, ওই জন্য টোটাল শিডিউল ট্রাইব কত? 0 জন, তার মানে শিডিউল ট্রাইবের পার্সেন্টেজ 0%। 5 নম্বর গ্রামটা 4টে পার্টে বিভক্ত, তার মানে এই গ্রাম থেকে যে 4 জন মেম্বার হবে তারা ওই পঞ্চায়েতের সদস্য হবে। এখানে হলো 8000 জন টোটাল পপুলেশন, তাহলে এই 8000 এর ভেতর 4000 হচ্ছে শিডিউল কাস্ট, মানে 50% শিডিউল কাস্ট, আর 2000 হচ্ছে শিডিউল ট্রাইব 25%, মানে 25% হলো শিডিউল ট্রাইব। তাহলে এই 5 নম্বর গ্রামে শিডিউলড কাস্টের পার্সেন্টেজ 50% আর শিডিউল ট্রাইব হচ্ছে 25%। এই হচ্ছে 5টা গ্রামের আমি ক্যালকুলেশন করলাম। এবার তাহলে প্রথম গ্রামে লোক সংখ্যা পেয়েছি, দ্বিতীয় গ্রামে লোক সংখ্যা পেয়েছি, তৃতীয় গ্রামে পেয়েছি, 4 নম্বর আর 5 নম্বর গ্রামের লোক সংখ্যা পেয়েছি। এবার এই 5টা গ্রাম নিয়ে যেহেতু পুরো একটা পঞ্চায়েত গঠন হয়, তাহলে ওই পুরো পঞ্চায়েত এলাকায় টোটাল কতজন লোক বসবাস করে সেটাও আমি পেয়ে যাব। এই যে এখানে লিখেছি এই সবকটা গ্রাম মিলিয়ে 1 নম্বর পঞ্চায়েতটা গঠন। এই পঞ্চায়েতে তাহলে টোটাল লোক সংখ্যা কত? 59200 জন। এই যে এখান থেকে 14500, 15000, 12000, 10000 আর 8000 এইগুলোকে যোগ করলে আসে 59200।
তাহলে এই পঞ্চায়েত এরিয়ার ভিতরে টোটাল লোক সংখ্যা কত? 59,200। তাহলে এই পঞ্চায়েত এরিয়ার ভিতরে লোক সংখ্যা 59,200। এবার এই প্রত্যেকটা গ্রামের আমি শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব লোক সংখ্যা পেয়েছি, সেগুলো যোগ করলে দেখবো যে এই পঞ্চায়েতের ভেতরে শিডিউল কাস্ট লোকজন রয়েছে 15,250 জন আর শিডিউল ট্রাইব রয়েছে 3,580 জন। তাহলে এখান থেকে আমি পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে পঞ্চায়েতে এই 59,200 এত লোকের ভেতর শিডিউল কাস্ট পার্সেন্টেজ হচ্ছে 26% আর শিডিউল ট্রাইব হচ্ছে 6%। তাহলে কি বললাম? এই পঞ্চায়েতের এতজন লোকের ভেতর এতজন শিডিউল কাস্ট এতজন শিডিউল ট্রাইব রয়েছে, সেই হিসাবে এই পঞ্চায়েতের ভেতরে শিডিউল কাস্ট পার্সেন্টেজ কত? 26% আর শিডিউল ট্রাইব পার্সেন্টেজ হলো 6%। এইটুকু আশা করি বোঝা গেছে। এইটা একটুখানি ভালো করে বুঝতে হবে, এইটুকু যদি বুঝে যায় তাহলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কি বললাম? এই একটা পুরো পঞ্চায়েত এরিয়া ছিল, সেই পঞ্চায়েত এরিয়াটা 5টা গ্রামে বিভক্ত, তার ভেতর একটা গ্রামের আমি ডিটেলসে লিখেছি। একটা গ্রামের প্রত্যেকটা পার্ট, এখানে 8টা পার্ট রয়েছে, 8টা পার্টে টোটাল কতজন পপুলেশন রয়েছে সেটা পেয়েছি, আর প্রত্যেক পপুলেশনের ভিতর কতজন এসসি এসটি রয়েছে সেটাও পেয়েছি, সেটা লিখেছি। তাহলে এই 1 নম্বর গ্রাম থেকে আমি টোটাল কত পপুলেশন সেটা পেয়েছিলাম, তার ভেতর এসসি পেয়েছিলাম, এসটি পেয়েছিলাম। তাহলে এই ভিলেজ 1 এর জন্য যেমন করেছি, ভিলেজ 2 এর জন্য আর এত ডিটেলস না করে আমি ওভারঅল লিখে দিয়েছি যে ভিলেজ 2 তে এতজন পপুলেশন, তার ভেতর এটা এসসি এটা এসটি। তাহলে 2 নম্বর ভিলেজ হলো, ঠিক একইভাবে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, এই 5টা গ্রাম মিলিয়ে টোটাল পঞ্চায়েত গঠন হয়। তাহলে সেই হিসাবে আমি পঞ্চায়েতের টোটাল লোক সংখ্যা পেয়ে গেছি, তার ভেতর শিডিউল কাস্ট এতজন রয়েছে, শিডিউল ট্রাইব এতজন রয়েছে। এইটা করে আমি টোটাল দেখলাম যে ওই পুরো পঞ্চায়েত এরিয়ার ভিতরে শিডিউল কাস্ট রয়েছে 26% আর শিডিউল ট্রাইব রয়েছে 6%। এইটা আশা করি বোঝা গেল। এবার এইটুকুর পরে কি আছে? এই যে এই গ্রামে 8 জন মেম্বার, এই গ্রামে 9 জন মেম্বার মানে 9টা পার্ট, এই গ্রামে 6 জন, এই গ্রামে 5টা পার্ট মানে 5 জন মেম্বার আসবে, এই গ্রামে 4টে মানে 4 জন। তাহলে টোটাল পার্ট সংখ্যা কত? এই পঞ্চায়েতের ভেতরে গ্রাম 5টা, কিন্তু গ্রাম তো আবার পার্টে বিভক্ত, তাহলে টোটাল পার্ট কটা? এই পঞ্চায়েতের ভেতর টোটাল পার্ট কটা? যতগুলো পার্ট হবে ততগুলো পার্টের মেম্বার হবে। তাহলে এই সবগুলো যদি যোগ করে দেখবো যে টোটাল পার্ট সংখ্যা হলো 32। 8 আর 9 17, 17 আর 6 23, 23 আর 5 28 আর 4 32। তাহলে টোটাল 32টা পার্ট। এই পঞ্চায়েতের ভিতরে টোটাল 32টা পার্ট, তার মানে পঞ্চায়েতের টোটাল সদস্য সংখ্যা হলো 32 জন। তাহলে পঞ্চায়েতের টোটাল সদস্য সংখ্যা কত? 32 জন। এবার এই যে 32টা সিট হলো, এই একটা পঞ্চায়েতের ভেতরে যে 32টা সিট হলো, এই 32টা সিট এই পার্সেন্টেজ রেশিওতে ভাগ হবে। কি বললাম? এই 32টা সিট এই পার্সেন্টেজ রেশিওতে ভাগ হবে। এই পপুলেশনের পার্সেন্টেজ কত? এসসি 26%, এসটি 6%। তাহলে এই যে 32টা সিট, এই 32টা সিট এই পপুলেশন পার্সেন্টেজে ভাগ হবে। 32-এর 26% হয় অ্যারাউন্ড 8 আর 32-এর 6% হয় অ্যারাউন্ড 2। তার মানে এই যে 32 জন মেম্বার এই পঞ্চায়েতের ভেতর, এই যে 32 জন সদস্য, এই 32 জন সদস্যের ভেতর 8 জন সদস্য হবে শিডিউলড কাস্ট সদস্য আর 2 জন সদস্য হবে শিডিউলড ট্রাইব সদস্য। কি বললাম? পঞ্চায়েতে শিডিউলড কাস্ট পার্সেন্টেজ 26%, শিডিউলড ট্রাইব পার্সেন্টেজ 6%। তাহলে পঞ্চায়েতে টোটাল মেম্বার যতজন হবে তার ভিতরেও শিডিউলড কাস্ট পার্সেন্টেজ আর শিডিউলড ট্রাইব পার্সেন্টেজ সেম হবে। তাহলে পঞ্চায়েতের মেম্বার সংখ্যা কত? 32 জন। 32টা পার্ট মিলিয়ে টোটাল 32 জন মেম্বার হবে। এবার এই 32 জনের ভেতর 26% থাকবে এসসি সিট আর 32টা সিটের ভেতর 6% হবে এসটি সিট। তাহলে এবার যদি দেখি 32-এর 26% মানে 8টা, অ্যাপ্রক্সিমেট 8 হয়, আর 32-এর 6% মানে অ্যাপ্রক্সিমেট 2 হয়। তাহলে এই 32 জন মেম্বারের ভেতর 8 জন মেম্বার থাকবে এরকম যারা শিডিউলড কাস্ট হবে, আর 2 জন মেম্বার থাকবে এরকম যারা শিডিউলড ট্রাইব হবে। তাহলে এসসি আর এসটি দিয়ে কত? 10 জন হয়ে গেল। বাকি আরো মেম্বার থাকলো কত? 22 জন। এই 22 জন মেম্বার হবে জেনারেল বা ওবিসি। কি বললাম? এই 32 জনের ভেতর এই 10 জন বাদ দিলে 22 জন, এই 22 জন হবে জেনারেল বা ওবিসি। এই 10টা সিট মানে এই 10টা পদে এসসি আর এসটি এরাই শুধু বসবে, জেনারেল কিন্তু ওই সিটগুলোতে বসতে পারবে না। তো পঞ্চায়েতের এই হচ্ছে সিট রিজার্ভেশন, এইভাবে সিট রিজার্ভেশনটা হয়। এটা একটুখানি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপরে বলি। এবার এই পর্যন্ত তো আশা করি বোঝা গেল যে পঞ্চায়েতে যে 32 জন মেম্বার থাকবে তাদের ভেতর 8 জন থাকবে শিডিউল কাস্ট। এবার এই 8 জন কোথা থেকে আসবে?
এই 8 জন শিডিউলড কাস্ট আসবে মানে কি 8টা পার্ট থেকে আসবে। এবার সেই 8টা পার্ট কোথায়, ওই 8টা পার্ট কি এই 8টা পার্ট নাকি সমস্ত গ্রাম মিলিয়ে 8টা পার্ট? তো সেটা হচ্ছে এই 8টা পার্ট বা 8 জন মেম্বার হলো এই সমস্ত গ্রাম মিলিয়ে 8 জন মেম্বার, কোন একটা পার্টিকুলার গ্রাম থেকে কিন্তু 8 জন না। তো এবার সেখানে ভাগ হবে কিভাবে, সেখানে এখানে যেমন 32-এর ভিতর এই 26% আর 6%-এ ভাগ হয়েছে, প্রত্যেকটা গ্রামে এই এসসি এসটি ভাগ অনুযায়ী সেইভাবে ভাগ হবে। যেমন 1 নম্বর গ্রামে টোটাল পপুলেশন হচ্ছে 14,200, এর ভেতর এসসি রয়েছে 23%, এসটি রয়েছে 5%। তাহলে এই 1 নম্বর গ্রামে পার্ট কটা, 8টা। তাহলে এই 8টা পার্টের ভেতরে এই 23% আর 5% হিসাবে ভাগ হবে। তাহলে যদি আমি বলি যে এই 8-এর 23% কত হয় আর 8-এর 5% কত হয়, তো 8-এর 23% হয় মোটামুটি 2 আর 8-এর 5% হয় মোটামুটি 0.04। 8-এর যদি আমি 23% বার করে কত হয় 1.9 সামথিং, তো সেটাকে আমি 2 ধরতে পারি, আর 8-এর 5% হচ্ছে 0.04। তাহলে এই গ্রামের ভেতরে শিডিউলড কাস্ট মেম্বার কতজন থাকবে, 2 জন। এই গ্রামের এই 8টা পার্টের ভেতরে শিডিউলড কাস্ট মেম্বার কতজন, 2 জন। তাহলে এই 8টা পার্টের ভেতর দুটো পার্টে এরকম হবে যে যেখানে শিডিউলড কাস্ট ব্যক্তিই ভোটে দাঁড়াতে পারবে, হয় এইটা বা এইটা। 2 আর 5 নম্বর, আমি এই বছর পঞ্চায়েত ইলেকশনে বলা হলো যে 2 আর 5 নম্বর, 2 নম্বর পার্ট আর 5 নম্বর পার্টে এই যে এই গ্রাম থেকে যেহেতু 2 জনই শিডিউলড কাস্ট দাঁড়াতে পারবে, তাহলে বলা হলো যে 2 নম্বর আর 5 নম্বর পার্টে শুধুমাত্র শিডিউলড কাস্ট ব্যক্তিই ভোটে দাঁড়াতে পারবে। তারপর আবার 5 বছর পরে গিয়ে যখন আবার পঞ্চায়েত ভোট হবে, তখন হয়তো বলা হলো যে 3 নম্বর আর 8 নম্বর পার্টে শুধুমাত্র শিডিউলড কাস্ট ব্যক্তি ভোটে দাঁড়াতে পারবে। তো এটা নিয়ে আর একটু পরে আসি। এবার এই যে তাহলে এই গ্রামের ভেতরে যে 8টা পার্ট, তার ভেতরে দুটো পার্টে শিডিউলড কাস্ট দাঁড়াতে পারবে। ঠিক একইভাবে যদি এই 2 নম্বর গ্রামে দেখি, তাহলেও 9টা সিট রয়েছে, মানে 9টা পার্ট রয়েছে, এর ভেতর শিডিউলড কাস্ট হচ্ছে 27% আর শিডিউলড ট্রাইব হচ্ছে 5%। তার মানে এই 9-এর 27% আর 5%-এ ভাগ হবে, সরি এটা 0.04 না, এটা 0.4, যাই হোক। তাহলে 9টার ভেতর 27% মানে ওই মোটামুটি 2 আর 5% মানে মোটামুটি 0.4। তাহলে এর ক্ষেত্রেও কি হবে, এই 9টার ভেতর দুটো পার্ট বা দুটো সিটে শুধুমাত্র শিডিউলড কাস্টই বসবে, আর 0.4 সিটের ব্যাপারটা একটু পরে আসি। এবার এই যে 6 নম্বর গ্রামের ভেতরে যদি দেখি যে 17% এসসি রয়েছে, 1% এসটি রয়েছে, তাহলে এই 6টা সিটের 17% মানে হচ্ছে 1 জন, আর 1% মানে হচ্ছে 0.06 জন। তাহলে 6-এর ভেতরে 1 জন দাঁড়াবে এসসি। তার মানে এই যে 6টা গ্রাম, তাহলে এই গ্রামটার ভেতর যে 6টা পার্ট, তার ভেতর একটা পার্টে শুধু এসসি ক্যান্ডিডেট দাঁড়াবে, আর বাকি পার্টগুলো জেনারেল দাঁড়াবে। একটা পার্টে দাঁড়াতে পারে 0.06 জন। এবারে 0.06 কিভাবে হবে সেটা ওই যে বললাম, একটু পরে আসছি। এবার 4 নম্বর পার্টে 5 জন রয়েছে, তাহলে 5 জনের 20%, এই 20% আর 0% আকারে রয়েছে, তাহলে 5 জনের ভেতর 20%, 5-এর 20% মানে হচ্ছে 1 আর 0% মানে কি 0, 5-এর 0% হচ্ছে 0। তাহলে এবার যদি এই জায়গাটা দেখি, 4 নম্বর গ্রামে কিন্তু এসটি 0%। তার মানে এই গ্রামে কিন্তু কখনোই এসটি দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। গ্রামে যদি এসটি থাকে তবেই এসটির মেম্বার দাঁড়াতে পারে। এই গ্রামে যেহেতু এসটি নেই, মানে শিডিউল ট্রাইব নেই, ফলে এই গ্রামে কিন্তু শিডিউল ট্রাইবের কোনো প্রশ্নই আসবে না কেউ দাঁড়ানোর। 5 নম্বর গ্রাম দেখি, তাহলে 5 নম্বর গ্রামে 50% রয়েছে, 5 নম্বর গ্রামে 50% রয়েছে এসসি, 25% রয়েছে এসটি। তাহলে 4-এর 50% আর 25% ভাগ হবে, তাহলে 50% মানে দুটো সিট আর 25% মানে একটা সিট। তাহলে এই 5 নম্বর গ্রামে যে 4টে পার্ট রয়েছে, তার ভেতর দুটো পার্টে ভোটে দাঁড়াবে শিডিউল কাস্ট, একটা পার্টে ভোটে দাঁড়াবে শিডিউল ট্রাইব। এটা হচ্ছে এই প্রত্যেকটা গ্রামের সিটের ডিভিশন। এবার যদি আমি দেখি যে প্রত্যেকটা সিট মিলিয়ে কি 8টা সিট হলো, কোনো একটা পার্টিকুলার বছরে পঞ্চায়েত ভোটের সময় এইভাবে ডিভিশন হবে যে এখানে 8টা পার্টের ভেতর দুটো পার্টে এসসি দাঁড়াবে, এখানে 9টা পার্টের ভেতর দুটো পার্টে এসসি দাঁড়াবে, এখানে 6টা পার্টের ভেতর একটা, 5টা পার্টের ভেতর একটা, আর 4টে পার্টের ভেতর দুটো। এবার যদি আমি এই এসসি সিট গুলোকে কাউন্ট করি, দেখো এই গ্রামে রয়েছে দুটো এসসি সিট, এই গ্রামে রয়েছে দুটো এসসি সিট, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে 5টা গ্রাম মিলে টোটাল এসসি সিট কটা হলো 8টা। এই দেখো পঞ্চায়েতে 32টার ভিতর টোটাল এসসি সিট হলো কটা 8টা। তাহলে এইভাবে ভাগ হয়ে
কত 8টা এসসি সিট আমার মিলে যাবে। এবার যদি আমি এসটি দেখি, এসটি রয়েছে টোটাল দুটো, এসটি টোটাল দুটো, এই দুটোর ভেতর একটা তো এই গ্রামে হবেই, এই যে একটা ফুল ফ্লেজেড এখানে এক রয়েছে, তার মানে এই গ্রামে এবছর আমার একটা দাঁড়াবেই। এই গ্রামে যে 4টে পার্ট রয়েছে, এই 4টে পার্টের ভেতর দুটো পার্টে এসসি দাঁড়াচ্ছে, আর একটা পার্টে এসটি দাঁড়াবে, আর আরেকটা পার্টে জেনারেল দাঁড়াবে। তাহলে একটা এখানে হলো, আর বাকিগুলো এখানে এসটি দাঁড়াবে না। এই তিনটে গ্রামের ভেতরে এখানে 0.06, এখানে 0.4, এখানে 0.4, তাহলে এই তিনটে গ্রাম মিলিয়ে টোটাল একজন দাঁড়াবে। এই তিনটে গ্রাম মিলিয়ে এই তিনটে গ্রামে যে কোনো একটা গ্রামে, এই তিনটে গ্রামে যে কোনো একটা গ্রামে আর একজন এসটি দাঁড়িয়ে যাবে। কি বললাম, 5 নম্বর গ্রামে তো একজন এসটি দাঁড়াচ্ছেই, টোটাল এই পঞ্চায়েতের ভেতরে দুজন এসটি দাঁড়াতে পারে, তার ভেতর একজন এই 5 নম্বর গ্রাম থেকে দাঁড়াবেই, আর বাকি 4 নম্বর গ্রাম থেকে দাঁড়াবে না। 3, 2 আর 1 এই তিনটে গ্রামের যে কোনো একটা গ্রাম থেকে আর একজন এসটি দাঁড়িয়ে যাবে। এবার কোন গ্রাম থেকে দাঁড়াবে না দাঁড়াবে সেটা হচ্ছে এই পঞ্চায়েত যে বিডিওর আন্ডার, মানে বিডিও অফিস, সেই বিডিও ঠিক করে দেবে যে এর ভেতর কোন গ্রাম থেকে দাঁড়াবে, কোন গ্রামের কোন পার্টে দাঁড়াবে, সেটা আমাদের জানার প্রশ্ন হয়। তো এই হচ্ছে এসসি এসটির ব্যাপারটা হলো, তাহলে গ্রাম থেকে এসসি এসটি ব্যাপারটা হলো। এবার এই গ্রামের ভেতরে আমি বললাম যে এই বছর ভোটে বা এই বছর পঞ্চায়েত ভোটে এই গ্রামে 8টা টোটাল পার্ট রয়েছে, তার মানে 8টা টোটাল মেম্বার হবে। এই 8টা মেম্বার কোথা থেকে আসে, 5টা এই 8টা পার্ট থেকে আসে, মানে 8টা আলাদা আলাদা এরিয়া, 8টা আলাদা আলাদা পার্ট থেকে 8 জন ভোটে দাঁড়াবে। এবার এই 8 জনের ভেতর দুটো পার্টে আমি যেমন বললাম এই যে দুটো পার্টে এসসি দাঁড়াবে, তাহলে এর ভেতর কোন দুটো পার্টে এসসি দাঁড়াবে, কোন দুটো পার্টে এসসি দাঁড়াবে। এবার সেক্ষেত্রে যদি আমি দেখি পার্ট 6, পার্ট 6 কিন্তু 2000 জন লোক, তার ভেতর এসসিও নেই এসটিও নেই, তার মানে পার্ট 6 নম্বরে কিন্তু এসসি ক্যান্ডিডেট দাঁড়াতেই পারবে না। পার্ট 6 যেখানে এসসি লোকজন থাকবে সেখানেই এসসির ক্যান্ডিডেট দাঁড়াবে, মানে সেখানেই ক্যান্ডিডেটে এসসি ভোটে দাঁড়াতে পারে। তাহলে 6 নম্বর পার্টে যেহেতু শিডিউল কাস্ট নেই, ওই জন্য 6 নম্বর পার্টে আমাদের এসসি দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। এবার তাহলে এই দুটো সিটে, এই শিডিউল কাস্ট সিটে কোথায় কোথায় দাঁড়াবে, সেটা ধরলাম যে এই 2 নম্বর পার্ট আর 4 নম্বর পার্ট, 2 নম্বর আর 4 নম্বর পার্টে এই বছর পঞ্চায়েত ভোটে শিডিউল কাস্ট সিটে দাঁড়ালো। তাহলে এটা হচ্ছে ধরলাম 2000, এটা 2024 সাল, তো 2024 সালের ভোটে এই দুটো সিটে শিডিউল কাস্ট দাঁড়ালো। তাহলে এই দুটো সিটে শিডিউল কাস্ট দাঁড়াবে, আর বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলোতে জেনারেল মেম্বার দাঁড়াবে, মানে যাদের কোনো কাস্ট শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব নয় তারা দাঁড়াবে। এবার তাহলে 2024-এর পরে আবার পঞ্চায়েত ইলেকশন কবে হবে, 24-এর পরে আবার পঞ্চায়েত ইলেকশন হবে 2029-এ। তাহলে 2029-এ গিয়ে তখন আর এই দুটো পার্টে এসসি ক্যান্ডিডেট দাঁড়াবে না, তখন এই যে টোটাল 8টার ভেতর দুজন তো এসসি দাঁড়াবেই, তখন হয়তো বলা হলো যে এখানে 2029-এ 3 নম্বর পার্টে একজন এসসি দাঁড়াবে আর 8 নম্বর পার্টে একজন এসসি দাঁড়াবে। বলা হলো যে 3 নম্বর পার্ট আর 8 নম্বর পার্টে এসসি দাঁড়াবে, এটা হলো। আবার যখন আবার 5 বছর পরে যখন পঞ্চায়েতের ইলেকশন হবে, তখন এই পার্ট, এই 3 নম্বর পার্ট আর 8 নম্বর পার্টে আর হবে না, 2 আর 4-এ হয়ে গেছে, 3 আর 8-এ এবার হলো, মানে 2029-এ হলো। এবার তারপরে যখন 2034-এ হবে, তখন হয়তো বলা হলো যে 2034-এ 1 নম্বর পার্টে আর 5 নম্বর পার্টে হলো। তাই 2034 ইলেকশনে কি হলো, এই পার্ট আর এই পার্টে 1 আর 5 নম্বর পার্টে 2034 সালে গিয়ে বলা হলো যে শিডিউল কাস্ট ক্যান্ডিডেট ভোটে দাঁড়াবে। এবার যদি দেখি যে তারপরে যখন আবার ভোট হবে, তখন 7 নম্বর পার্টটা বাকি আছে, তখন এই পার্টে বলা হলো যে 2039 সালে এই পার্ট, আর আবার হয়তো পার্ট নাম্বার 3, আবার হয়তো বলা হলো যে পার্ট 3 আর পার্ট 7-এ আমাদের শিডিউল কাস্ট মেম্বার দাঁড়াবে। এইভাবে হবে। তাহলে এইভাবে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর এই সিটটা চেঞ্জ হয়ে যাবে। এবার এই গ্রামে যেরকম, তাহলে এই গ্রামে যেমন ভাবে হবে, 2 নম্বর গ্রামেও এর ভেতরে ঠিক একই রকম হবে, 3 নম্বর গ্রামেও তাই, 4 নম্বর গ্রামেও তাই, 5 নম্বর গ্রামেও তাই। প্রত্যেক পঞ্চায়েত ভোটে এই সিটগুলো চেঞ্জ হয়ে যাবে। এই পার্টে হয়তো এই বছর বললো যে শিডিউল কাস্ট মেম্বার দাঁড়াবে, তাহলে পাশের পার্টে হয়তো সামনের বার বলবে যে শিডিউল কাস্ট মেম্বার দাঁড়াবে। সেটা এবার এই সমস্ত জিনিসপত্র ঠিক করে কে, এই সমস্ত জিনিসপত্র ঠিক করে বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ব্লক ডেভেলপমেন্ট অফিসার এই পঞ্চায়েত নির্বাচনের
এই হিসাব রাখার জন্য যাকে দায়িত্ব দিয়ে রেখেছে সে এই হিসাবটা রাখে এবং এই হিসাব রেখে সেইভাবে পঞ্চায়েত ভোটের আগে সেটাকে পাবলিশ করে দেয় যে এই এলাকায় হয়তো এসসি এ দাঁড়াবে, এই এলাকায় হয়তো এসটি দাঁড়াবে, এইরকম। এবার এই ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার এই পঞ্চায়েতের এই 32 জন মেম্বারের ব্যাপারটা বোঝা গেল। এরপর পঞ্চায়েতের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রধানের রিজার্ভেশন। প্রধানের নির্বাচনের ক্ষেত্রেও রিজার্ভেশন আছে। এই 32 জন মেম্বার নিজেদের মতন করে ইলেকশন করে আবার তাদের প্রধান আর উপপ্রধানকে নির্বাচিত করেন। তো সেই প্রধান আর উপপ্রধানের নির্বাচনেও একটা রিজার্ভেশনের ব্যাপার আছে। এবার তাহলে দেখি যে পঞ্চায়েতের প্রধানের কেমন রিজার্ভেশন থাকে। ওই যে যেমন বললাম যে এই একটা পঞ্চায়েতের টোটাল ভোটার সংখ্যা হলো 59,200, তার ভেতর এসসি 15,250, এসটি 3,850। ঠিক একইভাবে একটা ব্লকের আন্ডারে ধরলাম 5টা পঞ্চায়েত রয়েছে, একটা ব্লকের আন্ডারে 5টা পঞ্চায়েত, তার ভেতর ওই প্রত্যেকটা পঞ্চায়েতের আন্ডারে আবার কিছু গ্রাম থাকে, প্রত্যেকটা গ্রামের আন্ডারে কিছু পার্ট থাকে। তো কি বললাম, এই একটা পঞ্চায়েতের মতন টোটাল পঞ্চায়েত রয়েছে 5টা। কি বললাম, পুরো ব্লকে এরকম পঞ্চায়েত রয়েছে 5টা। যে কোনো একটা ব্লক ধরলাম, যে ব্লক 1, এই 1 নম্বর ব্লকে টোটাল 5টা পঞ্চায়েত রয়েছে। এবার এই পঞ্চায়েতে যেরকম জনসংখ্যা এসসি এসটি পাওয়া গেছে, ঠিক একইভাবে বাকি পঞ্চায়েতগুলোতেও তাই পাওয়া যাবে। এই যে 1 নম্বর পঞ্চায়েতে এইটার মতন লিখেছি 59,200, এর ভেতর 15,200 আর 3,850। এইরকম ভাবে 2 নম্বর পঞ্চায়েতে ধরলাম যে 60,000 জন লোক টোটাল বাস করে, তার ভেতর 20,000 হচ্ছে এসটি, 5,000 হচ্ছে, তার ভেতর 20,000 হলো এসসি আর 5,000 হলো এসটি। 3 নম্বর গ্রামে 3 নম্বর পঞ্চায়েতের আন্ডারে 50,000 লোক থাকে, তার ভেতর 15,000 এসসি, 3,000 এসটি। 4 নম্বর গ্রামে 50,000 এর ভেতরে 25,000 এসসি, 5,000 এসটি। 5 নম্বর গ্রামে 40,000 এর ভেতরে 8,000 এসসি আর 4,000 এসটি। এই হচ্ছে আছে। তাহলে সেই হিসাবে আমাদের পার্সেন্টেজ গুলো আছে যে 1 নম্বর গ্রামে 26% আর 6%, 2 নম্বর গ্রামে 33 আর 8%, 3 নম্বর গ্রামে 3 নম্বর পঞ্চায়েতে 2 নম্বর গ্রাম না 2 নম্বর পঞ্চায়েতে 33% আর 8%, 3 নম্বর পঞ্চায়েতে 30 আর 6%, 4 নম্বরে হচ্ছে 50 আর 10%, 5 নম্বরে হচ্ছে 20 আর 10%। এবার এই প্রত্যেকটা পঞ্চায়েতের ভেতর যেমন এই পঞ্চায়েতটায় টোটাল 32 জন মেম্বার ছিল, ঠিক ওই একই রকম ভাবে সমস্ত পঞ্চায়েতগুলোতে কিছু মেম্বার থাকবে। তো 2 নম্বর পঞ্চায়েতে ধরলাম 35 জন মেম্বার, 3 নম্বর পঞ্চায়েতে 30 জন, 4 নম্বর পঞ্চায়েতে 25 জন, 5 নম্বরে 20 জন, এরকম ভাবে আছে। এবার তাহলে এই 32 জনের ভেতর যেমন 8 জন রিজার্ভে ছিল, মানে শিডিউল কাস্টে রিজার্ভেশন ছিল, ঠিক একইভাবে 35 জনের ভেতর 11 জন থাকবে যেখানে শিডিউল কাস্ট ব্যক্তি ভোটে দাঁড়াতে পারবে। 30 জনের ভেতর 9 জন ব্যক্তি ভোটে দাঁড়াতে পারবে যারা শিডিউল কাস্ট, 2 জন ব্যক্তি যারা শিডিউল ট্রাইব তারা ভোটে দাঁড়াতে পারবে। 5 নম্বর পঞ্চায়েত, মানে 5 নম্বর পঞ্চায়েতে টোটাল 20 জন মেম্বার, তার ভেতর 4 জন দাঁড়াবে শিডিউল কাস্টে, 2 জন দাঁড়াবে শিডিউল ট্রাইবে। এটা আশা করি বোঝা গেল। এবার এই হিসাবে এই 5টা পঞ্চায়েত মিলিয়ে টোটাল যে ব্লক, সেই ব্লকে টোটাল মেম্বার সংখ্যা হলো 142। এই যে এই মেম্বার গুলোকে যোগ করলে 142 হয়। 142টা মেম্বার মানে হচ্ছে টোটাল ছোট ছোট পার্ট গুলো মিলিয়ে 142টা পার্ট রয়েছে। তার ভেতর শিডিউল কাস্টে দাঁড়াবে 45 জন আর শিডিউল ট্রাইবে দাঁড়াবে 11 জন। এইভাবে ব্লকের ভেতরে শিডিউল কাস্ট মেম্বার আর শিডিউল ট্রাইব মেম্বার এটা হলো। এবার এই ব্লকের ভিতরে যেহেতু 5টা পঞ্চায়েত, তার মানে 5 জন পঞ্চায়েত প্রধান থাকবে। প্রত্যেকটা পঞ্চায়েতে একজন করে পঞ্চায়েত প্রধান থাকে। তাহলে এই ব্লকের ভেতরে 5টা পঞ্চায়েত মানে 5 জন পঞ্চায়েত প্রধান থাকবে। তো এই যে এখানে লিখেছি 5 জন পঞ্চায়েত প্রধান। এবার এই 5 জন পঞ্চায়েতের ভেতরেও রিজার্ভেশন। কেমন ভাবে রিজার্ভেশন? এই 1 নম্বর ব্লকে টোটাল এই জনসংখ্যা বা পপুলেশন মিলিয়ে কত হয়েছে? 2,59,200 জন। এর ভেতর এই শিডিউল কাস্ট গুলো মিলিয়ে হয়েছে 83,250 জন আর শিডিউল ট্রাইব হলো 20,580 জন। এবার এগুলোর পার্সেন্টেজ গুলো দেখা যাবে যে এই ব্লক 1 পুরো 1 নম্বর ব্লকের ভেতরে টোটাল শিডিউল কাস্ট পপুলেশন হচ্ছে 32% আর শিডিউল ট্রাইব পপুলেশন 8%। তো এই ব্লকে যে 5 জন প্রধান, এই 5 জন প্রধানের ভেতরে এই 32% আর 8% হিসাবে প্রধানের রিজার্ভেশন থাকবে। কি বললাম? এই ব্লকের ভেতরে পঞ্চায়েত 5টা মানে 5 জন পঞ্চায়েত প্রধান হবে। এই 5 জন পঞ্চায়েত প্রধান কিভাবে রিজার্ভেশন হবে? এই 5 জন পঞ্চায়েত প্রধানের ভেতর এই ব্লকে
পপুলেশনের যা রিজার্ভেশন, শিডিউল্ড কাস্টের রিজার্ভেশন 32%, মানে শিডিউল্ড কাস্ট রয়েছে 32%, শিডিউল্ড ট্রাইব রয়েছে 8%। তাহলে এই 32 আর 8% এই রেশিওতে এই 5 জন প্রধানের রিজার্ভেশন থাকবে। এই 5 জনের ভেতর 32% মানে প্রায় 2 হয়, 1.7 সামথিং এরকম আসে, তো সেখানে আমরা 2 ধরতে পারি। আর 8% মানে হচ্ছে 0.6 0.8 এইরকম সামথিং আসে, তো সেটাকে আমরা 1 ধরতে পারি। তো সেই হিসাবে এই 5 জনের ভেতরে 32%-এর হিসাবে 2 জন থাকবে পঞ্চায়েত প্রধান যারা শিডিউল্ড কাস্ট, আর 1 জন থাকবে পঞ্চায়েত প্রধান যারা শিডিউল্ড ট্রাইব। তার মানে এই 5 জনের ভেতর যে রিজার্ভেশনটা হবে সেটা হচ্ছে এই পার্সেন্টেজ হিসাবে 5 জনের ভেতর 2 জন থাকবে শিডিউল্ড কাস্ট আর 1 জন থাকবে শিডিউল্ড ট্রাইব। এবার এই যে এই 5 জন প্রধান কোথা থেকে আসবে? এই 5টা পঞ্চায়েত প্রধান থেকে। এই 5 জন পঞ্চায়েত প্রধান কোথা থেকে আসবে? এই 5টা পঞ্চায়েত থেকে। তাহলে এই 5টা পঞ্চায়েতের ভেতর ধরলাম এই বছর ইলেকশন হলো 2024 সালে, তাহলে এই বছর এই 5 জন প্রধানের ভেতর 2 জন প্রধান থাকবে যারা শিডিউল্ড কাস্ট, 1 জন প্রধান থাকবে যারা শিডিউল্ড ট্রাইব। এবার তাহলে এই যে শিডিউল্ড কাস্ট এরা কোন পঞ্চায়েত থেকে হবে সেটা হচ্ছে বিষয়। তাহলে এই 2 জন কোন পঞ্চায়েত থেকে থাকবে? বিডিও অফিস থেকে বললো যে হয়তো 1 নম্বর আর 3 নম্বর পঞ্চায়েত থেকে। 1 নম্বর আর 3 নম্বর পঞ্চায়েতে এবারে 2 জন শিডিউল্ড কাস্ট দাঁড়ালো। কি বললাম? 1 নম্বর আর 3 নম্বরে হয়তো 2024 সালে শিডিউল্ড কাস্টে প্রধান হিসাবে দাঁড়াতে হবে। আর তাহলে বাকি যে 3টে পঞ্চায়েত রয়েছে তার ভেতর একটা হচ্ছে শিডিউল্ড ট্রাইব। এবার একটা শিডিউল্ড ট্রাইব ধরলাম, এই 4 নম্বরটা শিডিউল্ড ট্রাইবে দাঁড়ালো। তাহলে এই 2024 সালে 1 নম্বর আর 3 নম্বর পঞ্চায়েতের যে প্রধান তিনি হবেন শিডিউল্ড কাস্ট, আর 4 নম্বরের যিনি হবেন তিনি হবেন শিডিউল্ড ট্রাইব। বাকি যে দুটো রয়েছে সেই দুটো পঞ্চায়েতের প্রধান হবে জেনারেল। তাদের কোনো কাস্ট থাকবে না, মানে তারা কোনো ক্যাটাগরিতে থাকবে না, তারা জেনারেল ক্যাটাগরির হবে। এবার এই 2024 সালের পরে আবার কখন হবে? আবার হবে 2029 সালে। এবার 29 সালে গিয়ে আবার সেই এই 5 জন প্রধানের ভেতর 2 জন থাকবে শিডিউল্ড কাস্ট। তো এই 2 জনের ভেতর বলা হলো যে 2029 সালে 2 নম্বর পঞ্চায়েত আর 5 নম্বর পঞ্চায়েত এই দুটোতে যে প্রধান হবে তিনি শিডিউল্ড কাস্ট থাকতে হবে। তাহলে 2029 সালের ইলেকশনে গিয়ে বলা হলো 2 আর 5 নম্বর যে পঞ্চায়েত তাতে যারা প্রধান হবে, মানে যে ব্যক্তি প্রধান হবে তাকে অবশ্যই শিডিউল্ড কাস্ট হতে হবে। এইভাবে রোটেশন ওয়াইজ এই রিজার্ভেশনটা চলবে। আবার সামনের বার আবার একটা সিট রয়েছে এসটিতে। এবার সামনের বার হয়তো এসটি সিট দিল না। কেন দিল না? কারণ এই যে এর ভেতরে যে 8% মানে কিন্তু পুরোপুরি এক হয়নি। এই 8% দিয়ে কিন্তু এই 5-এর পুরোপুরি একটা সিট হয় না। এবার যেহেতু একটা সিট হয় না, ওই জন্য পরের বার 2029 সালের নির্বাচনে আমি এসটি ক্যান্ডিডেট দিলাম না। বিডিও অফিস থেকে বলা হলো যে এবারে কোনো এসটি ক্যান্ডিডেট দাঁড়াবে না। আবার সামনের পঞ্চায়েত ইলেকশনে মানে 2034 সালের পঞ্চায়েত ইলেকশনে গিয়ে হয়তো বলা হলো যে আবার এই একটা ক্যান্ডিডেট এখান থেকে এসটি ক্যান্ডিডেট দাঁড়াবে। সেই হিসাবে তখন আবার ওই ক্রাইটেরিয়াটা দেওয়া হলো যে এই 5টা পঞ্চায়েতের ভেতর 2 জন থাকবে এসসিতে, 1 জন থাকবে এসটি, বাকি 2 জন থাকবে জেনারেল। তাহলে এবারে 2029 সালে কি হয়েছিল? 2 আর 5 নম্বর পঞ্চায়েতে শিডিউল্ড কাস্ট প্রধান ছিল, বাকি এই যে 3, 4 আর 1 এই 3টে পঞ্চায়েতে ছিল জেনারেল হিসাবে পঞ্চায়েত প্রধান। এই হলো পঞ্চায়েত প্রধানের রিজার্ভেশন। এর আগে পঞ্চায়েতের ওয়ার্ডের ভিতর মানে পঞ্চায়েতের প্রত্যেকটা পার্টে কিভাবে রিজার্ভেশন থাকে, কিভাবে সিট রিজার্ভেশনের রোটেশন হয় সেটা দেখলাম। আর এখন দেখলাম ব্লকের ভিতরে যে পঞ্চায়েত প্রধানরা থাকে তাদের কিভাবে সিটের রিজার্ভেশন থাকে। এবার এই ব্লকে পঞ্চায়েত প্রধানের মতনই পঞ্চায়েত সমিতির সদস্যরা হয়, প্রধানের মতনই কি হয় পঞ্চায়েত সমিতির সদস্য। এই যে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে যেমন একজন করে প্রধান থাকে, ঠিক একইভাবে আমরা যখন পঞ্চায়েত সমিতিতে যাদের ভোট দিই তারাও প্রত্যেকটা পঞ্চায়েত এলাকা থেকে একজন করে দাঁড়ায়। প্রত্যেকটা পঞ্চায়েত এলাকা থেকে একজন করে আমরা নির্বাচিত করি। তাহলে যতগুলো পঞ্চায়েত হবে ততজন হবে পঞ্চায়েত সমিতির সদস্য। তাহলে এখানে পঞ্চায়েত হলো 5টা, তাহলে এই ব্লকের আন্ডারে পঞ্চায়েত সমিতির সদস্য কতজন হবে? 5 জন। এবার তাদের ভেতরেও সেই রিজার্ভেশন একই থাকবে। কিভাবে রিজার্ভেশন থাকবে? এই
এই পপুলেশন হিসাবে। তো পপুলেশন তো আমরা পেয়েছি যে 32% শিডিউল কাস্ট, 32% শিডিউল ট্রাইব। তার মানে পঞ্চায়েত সমিতির সদস্য কত? 5 জনই থাকবে। প্রধান যদি 5 জন থাকে, পঞ্চায়েত সমিতির সদস্যও থাকবে 5 জন। তাহলে ওই 5 জনের ভেতর 2 জন থাকবে শিডিউল কাস্ট, 1 জন থাকবে শিডিউল ট্রাইব। তাহলে এই পঞ্চায়েত সমিতির সদস্যদের রিজার্ভেশনের ব্যাপারটাও এই প্রধানের মতন সেম। ঠিক একইভাবে জেলা পরিষদে যারা ভোটে দাঁড়ায় তাদের রিজার্ভেশনটাও ঠিক একই রকমের। পঞ্চায়েতের রিজার্ভেশন এভাবে হবে, ব্লকের রিজার্ভেশন হবে এইভাবে, এরপর জেলা পরিষদের রিজার্ভেশন আরেকভাবে হবে। এইভাবে রিজার্ভেশন হতে হতে ডিস্ট্রিক্টে একটা রিজার্ভেশন হলো। এবার সব মিলিয়ে পশ্চিমবঙ্গে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেই হিসাবে রিজার্ভেশন হলো। যেমন এই একটা পঞ্চায়েতের মতন ধরলাম যে পশ্চিমবঙ্গে টোটাল পঞ্চায়েত আছে কজন? 4000টা পঞ্চায়েত। টোটাল পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আছে 4000 জন। এবার এই যে এই ব্লকের ভেতরে যেমন এখানে পঞ্চায়েত ছিল 5টা, তার ভেতর 2টো হচ্ছে পঞ্চায়েত প্রধান থাকবে কারা বললাম? এসসিতে, আর একটা থাকবে এসটিতে। তো সেই হিসাবে এবার এই দুটো একটা কিভাবে এসছে? এই ব্লকের আন্ডারে জনসংখ্যার পার্সেন্টেজ কত সেই হিসাবে। এবার সেই হিসাবে আমি যদি ধরি যে পশ্চিমবঙ্গে টোটাল গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 4000, এই যে এখানে ছিল গ্রাম পঞ্চায়েত 5টা, পশ্চিমবঙ্গে টোটাল গ্রাম পঞ্চায়েত 4000। এবার ব্লকে আমরা টোটাল জনসংখ্যা হিসাব করেছিলাম, তাহলে পশ্চিমবঙ্গে টোটাল জনসংখ্যা হচ্ছে 10 কোটি। এবার এর ভেতরে শিডিউল কাস্ট রয়েছে 2 কোটি, আর শিডিউল ট্রাইব রয়েছে 50 লাখ। তাহলে 2 কোটি মানে কত পার্সেন্ট? 20%, আর 50 লাখ মানে 5%। 50 লাখ মানে 5%। তাহলে ব্লকের আন্ডারে যেরকম শিডিউল কাস্ট 32%, শিডিউল ট্রাইব 8% ছিল, পুরো পশ্চিমবঙ্গে শিডিউল কাস্ট 20% আর শিডিউল ট্রাইব হচ্ছে 5%। এবার ব্লকের ভেতরে 5 জন সদস্য ছিল, তার ভেতর 2 আর 1 এই পার্সেন্টেজ হিসাবে ক্যালকুলেট করেছি। তাহলে পুরো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সংখ্যা কত? 4000। এর ভেতরে তাহলে এই পার্সেন্টেজ হিসাবে ক্যালকুলেট হবে। তাহলে 4000 এর 20% হলো 800, আর 4000 এর 5% হলো 200। তার মানে এই যে ব্লকের এই 5 জনের ভেতর 2 জন যেরকম শিডিউল কাস্ট প্রধান হচ্ছে, ঠিক একইভাবে পুরো পশ্চিমবঙ্গে 4000টা পঞ্চায়েতের ভেতর বা 4000 জন পঞ্চায়েত প্রধানের ভেতর 800 জন পঞ্চায়েত প্রধান হবে যারা শিডিউল কাস্ট। এই ব্লকে যেমন একজন শিডিউল ট্রাইব প্রধান হচ্ছিল, ঠিক একইভাবে পুরো পশ্চিমবঙ্গে 4000টা গ্রাম পঞ্চায়েত প্রধানের ভেতর 200 জন হবে শিডিউল ট্রাইব পঞ্চায়েত প্রধান। কি হবে? 200 জন শিডিউল ট্রাইব পঞ্চায়েত প্রধান। এবার এটাই আমরা সেই প্রথম দিকে এখানটায় করেছিলাম। তো পঞ্চায়েতের এই রিজার্ভেশনের ব্যাপারটা এই পর্যন্তই। এইটা আশা করি বোঝা গেল। এই হচ্ছে পুরো পঞ্চায়েতের রিজার্ভেশন। এবার এই পঞ্চায়েতের রিজার্ভেশনের ভেতর আরো একটা রিজার্ভেশনের কথা বলা আছে, সেটা হলো উম্যান রিজার্ভেশন বা মহিলাদের রিজার্ভেশন। সংবিধান অনুযায়ী বলা আছে যে পঞ্চায়েত নির্বাচনে 1/3 মেম্বার বা 1/3 সিটে শুধুমাত্র মহিলারাই দাঁড়াতে পারবে। মানে টোটাল যদি গ্রাম পঞ্চায়েতে 4000 সিট হয়, এর ভেতর 3 ভাগের 1 ভাগ, 4000 এর 3 ভাগের 1 ভাগ 1333 জন, 4000 এর 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1333। তো এই 4000 জন গ্রাম পঞ্চায়েত প্রধানের ভেতর 1333 জন হবে গ্রাম প্রধান যারা মহিলা। তো মহিলা বা ওমেনদের এই রিজার্ভেশনের কথাই বলা আছে। কিন্তু 2010 সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইনে সংশোধন করে বলা হয় যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে 50% মহিলা রিজার্ভেশন থাকবে। মানে টোটাল যত সিট হবে, যেখানে যা সিট হবে তার ভেতর 50% থাকবে মহিলা। তার মানে এই পুরো পশ্চিমবঙ্গে এই যে বললাম 4000টা গ্রাম পঞ্চায়েত, তার মানে 4000টা গ্রাম পঞ্চায়েতের ভেতর 4000 জন পঞ্চায়েত প্রধান থাকবে। এই 4000 জন পঞ্চায়েতের ভেতর 50% থাকবে মহিলা। তার মানে 4000 জন গ্রাম প্রধানের ভেতর 2000 গ্রাম প্রধান হবে যারা মহিলা। মানে তারা ওই মহিলা সিটেই, তাদেরকে ওই মহিলা সিটে 50% রিজার্ভেশন দিয়েই পঞ্চায়েত প্রধানের সিটে বসাতে হবে। এবার এটা যেমন পঞ্চায়েত প্রধানের ক্ষেত্রে বলা হলো, প্রত্যেকটা ছোট ছোট পার্টের ক্ষেত্রেও ঠিক তাই। যেমন ওই যে বলেছিলাম যে একটা গ্রামে যদি একটা গ্রামের ভেতরে 8টা পার্ট রয়েছে, তাহলে 8টা পার্টের ভেতরে 50% থাকবে মহিলা। মানে ওই গ্রামটার ভেতরে ধরলাম 8টা পার্ট রয়েছে, তার মানে 8 জন ভোটে দাঁড়াবে। এবার এই 8 জনের ভেতর 4 জন মানে 4টে পার্টে মহিলা ভোটে দাঁড়াবে। এবার ওই যে সেই আগে বললাম যে 8টার ভেতর 2টো পার্টে, 8টা পার্টের ভেতর 2টো পার্টে এসসি ক্যান্ডিডেট দাঁড়াবে। এবার এই মহিলা রিজার্ভেশনটা কেমন হবে? ওই যে বললাম যে একটা গ্রামের ভেতরে ধরলাম 8টা পার্ট রয়েছে, এই যে একটা গ্রামের ভেতরে 8টা পার্ট রয়েছে। এবার সেই ওই প্রথমে দেখেছিলাম যে 8টার ভেতর
দুটো পার্ট, 8টার ভেতরে দুটো সিটে দাঁড়াবে হচ্ছে এসসি ক্যান্ডিডেট। ধরলাম এই যে এই গ্রামের ভেতরে এই দুটো জায়গাতে দাঁড়াবে হচ্ছে এসসি, তাহলে 8টা পার্টের ভেতর দুটো পার্টে এসসি, 8টা পার্টের ভেতর দুটো পার্টে এসসি ক্যান্ডিডেট ভোটে দাঁড়াতে পারবে। আবার মহিলা রিজার্ভেশনের ক্ষেত্রে বলা আছে যে 8টা পার্টের ভেতর 4টে পার্টে মহিলা দাঁড়াবে। তাহলে এই গ্রামের ভেতরে 4টে পার্টে যদি মহিলা দাঁড়ায়, ধরলাম এইটা 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 আর এইটা, এই 4টে পার্টে মহিলা দাঁড়ালো। তাহলে এইবার যদি দেখি যে এসসি এসটি রিজার্ভেশন অনুযায়ী এই 8টা পার্টের ভেতর এই দুটো পার্টে শিডিউল্ড কাস্ট দাঁড়ালো, আর মহিলা রিজার্ভেশন অনুযায়ী এই 4টে পার্টে মহিলা দাঁড়ালো। তাহলে এবার এই যে এই প্রথম পার্টটা, এই পার্টটায় যদি দেখি এখানে শিডিউল্ড কাস্টও দাঁড়ালো, মহিলা দাঁড়ালো, তাহলে এখানে বলা হয় যে এই পার্টের জন্য এবারে মহিলা এবং শিডিউল্ড কাস্ট, কোনো একজন মহিলা যিনি শিডিউল্ড কাস্ট হবে তবেই এই পার্টে ভোটে দাঁড়াতে পারবে। বিভিন্ন সময় যে বলা হয় যে এই পার্টে শুধু এসসি মহিলা মানে শিডিউল্ড কাস্ট মহিলাই দাঁড়াতে পারবে বলা হয়, তো সেটা হচ্ছে এই কন্ডিশনে, এই যে শিডিউল্ড কাস্টের রিজার্ভেশনের জন্য এই দুটো আর মহিলা রিজার্ভেশনের জন্য এটা হলো। তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গিয়ে এইটা আর এইটা এটা এটা মিলিয়ে এই পার্টের জন্য বলা হলো যে এই পার্টে শিডিউল্ড কাস্ট মহিলাই দাঁড়াতে পারবে। এই হলো মহিলা রিজার্ভেশন। এবার এটা যেমন পার্টের ক্ষেত্রে রিজার্ভেশন, সমস্ত জায়গায় যত সিট আছে তত হাফ হাফ করে মহিলা রিজার্ভেশন দিতে হবে, মানে মহিলা ওই সিটে নির্বাচনে দাঁড়াবে। তো এইটা হচ্ছে পুরো পঞ্চায়েতের রিজার্ভেশন সিস্টেম। এরপর আছে পৌরসভা রিজার্ভেশন সিস্টেম। পৌরসভা রিজার্ভেশন সিস্টেমটাও ঠিক একই রকম, পঞ্চায়েতের মতন ঠিক একই। ওই যে পঞ্চায়েতে যেরকম প্রত্যেকটা পার্ট হিসাবে হিসাব করেছিলাম, এবার ওই পার্টের জায়গায় যদি আমরা বলে দিই যে পৌরসভার ওয়ার্ড নাম্বার, পঞ্চায়েতের যেমন পার্ট নাম্বার ছিল পৌরসভার ক্ষেত্রে ঠিক সেম, ওটা হবে ওয়ার্ড নাম্বার। এবার পঞ্চায়েতের প্রত্যেকটা পার্ট মিলিয়ে একটা ভিলেজ হচ্ছিল, এখানে কি হবে পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড মিলিয়ে একটা মিউনিসিপ্যালিটি হবে। প্রত্যেকটা পার্ট মিলিয়ে ভিলেজ হচ্ছিল, এখানে প্রত্যেকটা ওয়ার্ড মিলিয়ে হবে একটা মিউনিসিপ্যালিটি। এবার এই প্রত্যেকটা ভিলেজ নিয়ে একটা পঞ্চায়েত হচ্ছিল, এখানে আর প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি নিয়ে এর ক্ষেত্রে প্রত্যেকটা এই মিউনিসিপ্যালিটি নিয়ে কি হবে ডিস্ট্রিক্ট বা জেলা পরিষদ। পঞ্চায়েতের ক্ষেত্রে কি হচ্ছিল, এখানে পার্ট ছিল, এই পার্ট গুলো নিয়ে ভিলেজ হচ্ছিল, তারপর ভিলেজ গুলো নিয়ে পঞ্চায়েত হচ্ছিল, পঞ্চায়েত গুলো নিয়ে ব্লক হচ্ছে, ব্লক গুলো নিয়ে জেলা পরিষদ হচ্ছে। আর প্রত্যেকটাতেই পপুলেশন ওয়াইজ পার্সেন্টেজ করে সিটের রিজার্ভেশন হচ্ছিল। পৌরসভার ক্ষেত্রে ঠিক একই রকম, শুধু স্টেজটা কমে যায়। এখানে ভিলেজের জায়গায় হয়ে যাবে মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটির ভিতরে এতগুলো ওয়ার্ড থাকে। তো এখানে যেরকম 8টা পার্ট করেছিলাম, এখানে হবে 8টা ওয়ার্ড। তাহলে এখানে এই 8টা ওয়ার্ড, আগের যে স্ক্রিনশটটা নিয়েছো সেটা একটুখানি সামনে যদি রাখো তাহলে ভালো বুঝতে পারবে। এখানে এই 8টা ওয়ার্ড ছিল, 8টা ওয়ার্ডের কিছু জনসংখ্যা ছিল, সেই হিসাবে মেম্বার সংখ্যা ছিল। তাহলে 8টা ওয়ার্ড মিলিয়ে একটা পৌরসভা হচ্ছিল, ওই পৌরসভাগুলো মিলিয়ে কি হবে আমাদের জেলা পরিষদ বা ডিস্ট্রিক্ট। এবার তার রিজার্ভেশন কি হবে, এই সেম একই রকম, যতগুলো সিট যত পার্সেন্টেজ এসসি এসটি সেই হিসাবে রিজার্ভেশন দিতে হবে। আর পৌরসভা রিজার্ভেশনের ক্ষেত্রেও এই মহিলা রিজার্ভেশন সেম, মহিলা রিজার্ভেশনকে 50% করে দেওয়া হয়। তাহলে পঞ্চায়েত আর পৌরসভা এই দুটোর ক্ষেত্রেই বলা আছে যে এসসি এসটি রিজার্ভেশন হলো পার্সেন্টেজ ওয়াইজ, যত পার্সেন্ট এসসি তত পার্সেন্ট এসসি সিটে রিজার্ভেশন, যত পার্সেন্ট এসটি পপুলেশন তত পার্সেন্ট ইলেকশনের সময় সিটে তত পার্সেন্ট এসটি রিজার্ভেশন। আর মহিলা রিজার্ভেশনের ক্ষেত্রে 50% রিজার্ভেশন, মানে 2/1 ভাগ থাকবে মহিলা। এই রিজার্ভেশনের ব্যাপারটাই পঞ্চায়েতের ক্ষেত্রে রিজার্ভেশনটা 243D নম্বর ধারাতে লেখা রয়েছে, আর পৌরসভার ক্ষেত্রে রিজার্ভেশনের ব্যাপারটা 243T নম্বর ধারাতে লেখা রয়েছে। আর এই 243D এবং 243T এই দুটো ধারাতে এটাও লেখা রয়েছে যে পঞ্চায়েত বা পৌরসভার ভোটে ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা অন্যান্য কোনো ব্যাকওয়ার্ড ক্লাসের কোনো রিজার্ভেশন থাকবে না। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এই পঞ্চায়েত বা পৌরসভার রিজার্ভেশন নিয়ে যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারো, আর এই ভিডিও সম্পর্কেও তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে পঞ্চায়েতের আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ধন্যবাদ।